দেখো আজকের কিন্তু একটা নতুন ক্লাস। আর এই তোমরা যে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখছো, এটা দেখে কিন্তু ভেবো না আজকে ডেসক্রিপটিভ নিয়ে। আমি থাম্বনেলটা এনেছি কেন, আমি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ অলরেডি শুরু করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে। আমার চ্যানেলে ডেসক্রিপটিভ বলে রাইটিং বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে ডেসক্রিপ্ট রাইটিংটা। কিন্তু আজকে যেটা এনেছি সেটা হলো মডার্ন হিস্ট্রি এমসিকিউ। যেটা হলো এনটিপিসি, সামনে ডাব্লিউবিসিএস 2024 আছে, সেখানে তো খুবই লাগবে। এছাড়াও আমাদের আইডিও আজকে পেপারে দিয়েছে, আইডিও নতুন নিয়োগ হবে, সঙ্গে সঙ্গে এমএমভির নতুন নিয়োগ হবে, বা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এমভিআই। সেই সব কিছু চিন্তা করে কিন্তু হচ্ছে ক্লাসটা এনেছি। আর বেশি না বলে তোমরা দেখো ক্লাসটা, আমি শুরু করি। আর একটা বলার আছে, আমার চ্যানেলে দেখো আমি ডিপিএসপির সম্বন্ধে একটা নতুন ভিডিও করেছি, ডিপিএসপির সম্বন্ধে। সেটাও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। সেখানে গিয়ে তোমরা দেখলে হয়তো ভালো লাগবে। এবং আস্তে আস্তে আমি অনেক ভিডিও আনবো, তোমরা ভিডিওগুলো সবই দেখার চেষ্টা করো। ওকে, আজকে ক্লাস শুরু করা যাক তাহলে। দেখো আজকের প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট ট্রু অ্যাবাউট দ্য কেরালা কিং মার্তাণ্ড বর্মা? মার্তাণ্ড বর্মা কিংয়ের সম্বন্ধে কোনটা ঠিক নয়? প্রথম বলেছে হি রুলড ওভার দ্য ত্রিবাঙ্কুর। দেখো প্রথমত ত্রিবাঙ্কুর এটা ঠিক একদম, কেন ত্রিবাঙ্কুর কেরালার মধ্যে পড়ে, যেহেতু কেরালার কিং বলেছে অবশ্যই ত্রিবাঙ্কুর এসে রুল করবে। এবং হি সাবডুটেড দ্য ফিউটারি। সাবডুটেড মানে সে ফিউটারিদের বশতা বা মানে নিজের বশে রেখেছিল। অবশ্যই সে যদি ফিউটারিদের নিজের বশে না রাখে, সে তাহলে রুল করবে কী করে? তাকে তো রুল করতে গেলে ফিউটারি যে সামন্ত আছে তাদের তো বসে রাখতে হবে। তাহলে এটাও ঠিক। ডিএডটা দেখো কী বলেছে, হি অর্গানাইজড এ স্ট্রং মডার্ন আর্মি। আমি এখানে কেটা ভুল করে ওটা টাইপিংয়ে হয়েছে। বলছে দেখো স্ট্রং মডার্ন আর্মি কিন্তু সে অর্গানাইজড করেছিল। অবশ্যই স্ট্রং মডার্ন আর্মিও কিন্তু একটা রাজার বা একটা রাজত্ব করতে, একটা কাঠামো তৈরি করতে বা রাজত্ব কঠোর বা শক্তিশালী একটা রাজ্য তৈরি করতে কিন্তু স্ট্রং আর্মি লাগে। এবং এই স্ট্রং আর্মি দিয়ে সে কী করেছিল, সে কিন্তু সেই সময় দেখো সে রাজত্ব করতে সম্ভবত 1729 থেকে, আমি লিখে দিই 1729 থেকে 1758 অবধি। সেই সময় কিন্তু সকল ইউরোপিয়ানরা আস্তে আস্তে ঢুকছে, মানে অলরেডি পর্তুগিজ ঢুকে গেছে, ইংরেজ ঢুকে গেছে, এরা সবাই মোটামুটি প্রত্যেকটা ইউরোপিয়ান ঢুকে গেছে। সে সময় বুঝতে পারছো ইউরোপিয়ান ঢুকেছে মানে সে তাদের সঙ্গে ডিফিট করতে হবে, তাদের সঙ্গে কম্পিটিশন আনতে হবে। সেই সময় কিন্তু মানে এই রাজা কিন্তু ইউরোপিয়ানদের হারিয়েছিল, ইউরোপিয়ানদের যুদ্ধে হারিয়েছিল। তার যুদ্ধে হারতে গেলে স্ট্রং আর্মি তো অবশ্যই ঠিক আছে। তাহলে কোনটা ভুল আছে? দেখো সি এরটা ভুল আছে। হি গিভ হেভি ডাউরি টু দ্য ইউরোপিয়ান অফিসার টু মেনটেন পিস। পিসের পর বি হবে না, বিটা পড়ে গেছে, ঠিক আছে? মানে সেই সময় ইউরোপিয়ানদের প্রচুর পরিমাণ ঘুষ দিয়েছিল যাতে তার পিসটা মানে শান্তিটা বজায় রাখে। এটা ভুল অবশ্যই। সে যদি অতই শক্তিশালী হয়, এরকম সি আর ডি কিন্তু কন্ট্রাডিক্টরি। বলছে যে টাকা দিচ্ছে পিসের জন্য, আবার আর্মি তৈরি করবে, কখনো ওটা হয়? তাহলে সি আর ডি কন্ট্রাডিক্টরি। তাহলে ঠিক আছে, এটা বুঝতেই পারছো যে ত্রিবাঙ্কুরের রাজা তো ত্রিবাঙ্কুর কেরালা, এটা বুঝতে পারলে? এরকম করে কিন্তু অপশান এলিমিটের মাধ্যমে করা যেত প্রশ্নটা। পরের প্রশ্নে আসা যাক। বলছে হুইচ রেফার টু দ্য এন্ট্রি অফ ইউরোপিয়ান পাওয়ার ইন্টু ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? বলছে ইউরোপিয়ান পাওয়ার এন্ট্রি সম্বন্ধে কোনটা ইনকারেক্ট? প্রথমে বলছে পর্তুগিজ ক্যাপচার গোয়া ইন 1499। পরে আসছি, পরের প্রশ্নটা দেখি, পরের অপশানটা দেখি। দ্য ইংরেজ ওপেন্ড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সাউথ ইন্ডিয়া অ্যাট মাছলিপত্তনম। আমি ধরো প্রথমেরটা জানলাম না, সেকেন্ডেরটাও মনে হচ্ছে সেকেন্ডেরটা যারা একটু পড়াশোনা তারা বলবে হ্যাঁ ঠিক আছে, সাউথ ইন্ডিয়া প্রথম মাছলিপত্তনম, এটা ঠিক আছে, তাহলে এটা ভুল নেই। তাহলে অপশান এলিমিনেট একটা হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া কোম্পানি ওপেন ফার্স্ট ফ্যাক্টরি ইন উড়িষ্যা ইন 1633। 1633 সালে উড়িষ্যায় ফ্যাক্টরি গঠন করেছিল। এটা একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, এটা জানতে হবে। হ্যাঁ, আর আন্ডার দ্য লিডারশিপ ডুপ্লে দ্য ফ্রেঞ্চ অকুপাইড দ্য মাদ্রাস ইন 1746। 1746 মাদ্রাস ক্যাপচার করেছে ডুপ্লে। এটা বুঝতে পারছে ডুপ্লে কিন্তু সে সময় ছিল কেন এই 1746 সাল থেকে কিন্তু প্রথম কর্ণাটক যেটা ওয়ার, কর্ণাটক যুদ্ধ প্রথম শুরু হয়, ফার্স্ট কর্ণাটিক ওয়ার কিন্তু শুরু হয়। তাহলে ডুপ্লে ছিল, এইটা ঠিক আছে। তো দুটো অপশন এলিমিনেট করে দিলাম। তাহলে এইবার
আমার এই এ আর সির মধ্যে গোলাচ্ছে। তবে এতে বলে দিই, এতে কিন্তু পর্তুগিজরা গোয়া ক্যাপচার করে 1510 সালে, কখনোই 1499 হবে না। হ্যাঁ, ঠিক আছে। এবং আর একটা বলি, এইটা কিন্তু একদম ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের উড়িষ্যায় প্রথম ফ্যাক্টরি করে 1633 সালে। যেহেতু এত কিছু বলছি, তার সঙ্গে আরেকটা জিনিস বলি তাহলে তোমাদের। দেখো, হুম 1400 সরি 1498 সালে কিন্তু ভাস্কো ডি গামা প্রথম কালিকট বন্দরে আসে। এবং রাজা ছিল সে সময় হুম জামোরিন কিন্তু সে সময় রাজা ছিল, তাকে মানে তাকে অভ্যর্থনা জানিয়েছিল যে আসুন আপনি, ঠিক আছে। জামোরিন ছিল। এবং একটা মজার বিষয়, এরা কিন্তু প্রথম ফ্যাক্টরি, হ্যাঁ, কালিকট বা কোচিনে করে। তাহলে যদি মুছে দিই, প্রথম 1502 সালে কোচিনে কিন্তু এদের প্রথম ফ্যাক্টরি বানায়। এবং 1510 সালে কিন্তু গোয়া ক্যাপচার করে। বাট গোয়া কিন্তু তখন তাদের রাজধানী ছিল না বা হেডকোয়ার্টার ছিল না। এই গোয়া কিন্তু 1530 সালে হেডকোয়ার্টার হয়ে যায়। এবং সেই সময় কে করে এটা? নিনো নিনো ডি হ্যাঁ নিনো ডি কুনহা কিন্তু সে সময় গোয়াটাকে হেডকোয়ার্টার বানায়, নিনো ডি কুনহা, ঠিক আছে, বুঝতে পারলে? এবং আরেকটা জিনিস বলি, এই 1930 সাল, এই সরি 1530-এ, এটা মুছে নি, দাঁড়ানো হবে না, 1530-এ এই বাহাদুর শাহ মানে ওই বাহাদুর শাহ না, এই গুজরাটের রাজা ছিল, গুজরাটের শাসক ছিল। তার থেকে কিন্তু দমন আর দিউ, ঠিক আছে, দিউ আর বেসিন অধিকার করে নেয়। এবং এই সময় পর্তুগিজরা এত উদ্ধত হয়ে উঠেছিল, তারা মানে বিভিন্ন ইন্টারনাল ম্যাটারে আস্তে আস্তে রাজাদের ঢুকছিল। এবং তার থেকে অতিষ্ঠ হয়ে কিন্তু ইংরেজদের সে সময় যে মুঘল সাম্রাজ্য বা আরও যারা ছিল, তারা কিন্তু সেটা দিতে থাকে, মানে স্পেস দিতে থাকে যাতে ইংরেজরা যাতে এখানে প্রবেশ করতে পারে। তা আর একটা প্রশ্ন যেটা আসে, প্রথম পর্তুগিজ আসে, তোমার সূত্র আছে, সূত্র দিয়ে কী করে রাখবে, PDEF, আমরা কি পিডিএফ বলি, আমরা পিডিএফ সবাই পড়তে লাগে। পি ফর পর্তুগিজ, ডি ফর ডাচ, ই ফর ইংরেজ, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, এখানে PDE DF হবে, PDEDF, মানে মাঝখানে PDF এর জায়গায় এইখানে একটা ই ঢুকবে আর এখানে একটা ডি ঢুকবে, ঠিক আছে। পি ফর পর্তুগিজ, ডি ফর ডাচ, ই ফর ইংরেজ, তারপরে ডি ফর দিনেমার বা ড্যানিশ বলতে পারো, তারপরে হলো ফ্রান্স, ঠিক আছে। এইটা কিন্তু আসে, এই সিকোয়েন্সটা আসে, কে কব আসে, ঠিক আছে। এবং তোমাদের এখানের আর একটা প্রশ্ন যেটা আচ্ছা, ডাচ সম্বন্ধে আমি পরে বলছি। ডাচ সম্বন্ধে বলি, ডাচ কিন্তু 1602 সালে ডাচ ভারতে আসে এবং তাদের প্রথম ফ্যাক্টরি ছিল 1605-এ 1605-এ পেটাপুলিতে প্রথম ফ্যাক্টরি ছিল। এবং 1610 সালে এরা কালিকটে বা কোচিনে কিন্তু এদের প্রথম ফ্যাক্টরি তৈরি করে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলে? 1602 সালে এরা কিন্তু প্রথম ফ্যাক্টরি তৈরি করে। কি বললাম? পুলিকটে। এবং 1653 সালে এরা কিন্তু, যেটা চিনসুরা, এখন নাম চুচুড়া, আমরা চুচুড়া বলি, চিনসুরায় কিন্তু এদের মানে ফ্যাক্টরি ছিল। এছাড়াও উড়িষ্যার বালাসরে ছিল, হ্যাঁ, নাগাপাট্টামের নামে ছিল, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, অত ইম্পর্টেন্ট না। কিন্তু আরেকটা জিনিসটা মনে রাখতে হবে, যে এরা 1759 সালে 1759 সালে কী করে দেয় এরা, এটা বলে বেদারার যুদ্ধের মাধ্যমে, ওয়ারের মাধ্যমে এরা কিন্তু ইংরেজদের কাছে হেরে যায়, হ্যাঁ, ইংল্যান্ডের কাছে হেরে যায়। এবং কি এরা আস্তে আস্তে ভারত ছাড়তে শুরু করে এবং এরা
নর্থ ইস্টের দিকে চলে যায়, মানে দক্ষিণ পশ্চিমে যে রাজ্যগুলো আছে যেমন ইন্দোনেশিয়া এইসব জায়গায় চলে যায়। এবং প্রথমে বলতে ইংরেজরা কখন আসে, তাহলে ইংরেজরা কিন্তু আসে, ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা হলো কিন্তু তৈরি হয় আকবরের সময়। প্রশ্নটা আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন তৈরি হয়, আকবরের সময়, কিন্তু 1609 সালে ক্যাপ্টেন হকিন্স কিন্তু এই মানে সেই সময় আমাদের কার কাছে আসে, জাহাঙ্গীরের কাছে আসে ক্যাপ্টেন হকিন্স, যে আমাদের একটা সুযোগ করে দিন এরকম কি বলবো এই ব্যবসা করার। ঠিক আছে, জাহাঙ্গীরের কাছে 1609 সালে আসে। এবং ক্যাপ্টেন হকিন্স আবার এই প্রশ্নটা আসে, ক্যাপ্টেন হকিন্সের পর আবার 1612 সালে আসে, কে বলতে পারো 1612 সালে? 1612 সালে আসে, কিন্তু পরবর্তীকালে আবার যে আসে সেটা টমাস রো আসে। থমাস ঠিক আছে, টমাস রো কিন্তু আসে। এবং ইংরেজদের প্রথম ফ্যাক্টরি আমি বলে দিই, ইংরেজদের যেটা এখানে প্রশ্ন ছিল, ইংরেজদের প্রথম ফ্যাক্টরি 1611 সালে হয়, হ্যাঁ, মাছলিপত্তনমে কিন্তু ইংরেজদের প্রথম ফ্যাক্টরি, মাছলিপত্তনম, বুঝতে পারলে? মাছলিপত্তনমে ইংরেজদের প্রথম ফ্যাক্টরি। এবং 1600, যেটা কি আমরা বলি সবসময় জানি 1613-তে, 1613-তে কোথায়? 1613-তে কিন্তু সুরাটে হয়, সুরাটে ফ্যাক্টরি হয়। তাহলে প্রথম 1611 সালে মাছলিপত্তনমে প্রথম ফার্স্ট ফ্যাক্টরি হয়, হ্যাঁ, ঠিক আছে। এবং 1613-তে হয় হলো আমাদের সুরাটে। এবং 1633, এখানে একটু আগে বললাম 1633-এ কিন্তু এরা উড়িষ্যায়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, উড়িষ্যা ফ্যাক্টরি বানায়, যেখানে হলো বালাসরে। এবং এরা কি করে, এরা কিন্তু গ্র্যান্ড পায় 1651 সালে, কিন্তু সে সময় যে বাংলার যে নবাব ছিল সে কিন্তু পর্তুগিজদের তাড়িয়ে দেয় ওখান থেকে। পর্তুগিজদের কিন্তু হুগলি পর্তুগিজদের আদান ছিল, ওই হুগলির ওখান থেকে পর্তুগিজদের তাড়িয়ে উনি কিন্তু ইংরেজদের হাতে এই পারমিশন দিতে ওখানে ব্যবসা করার। ঠিক আছে, এরপর তো তোমরা জানোই যে 1690 সালে কলকাতাও দখল করে, কলকাতায় যে সুটানটি এরা সবগুলো নিয়ে একটা কলকাতা তৈরি হয়। আরও কিছু বললে অনেক চলে যাবে, আমি অনেকটা বেশি বলে ফেললাম, এইটুকুনি থাকুক আজকে, মানে এইটুকুনি আজকে এই প্রশ্ন এইটুকুনি থাকুক। দেখো পরের প্রশ্ন কি বলেছে, এই প্রশ্ন হয়ে গেল। দেখো পরের প্রশ্ন বলেছে, নেম অফ দ্য ফ্রেঞ্চ কমান্ডর, হ্যাঁ, হু ওয়াজ ডিফিটেড ইন ব্যাটেল বন্দিবাস। 1760 সালে যে বন্দিবাসের যুদ্ধ হয় সেখানে ফ্রেঞ্চ গভর্নর কে ছিল? দেখো ফ্রেঞ্চ গভর্নর অবশ্যই ডুপ্লে ছিল না, কারণ ডুপ্লে থাকলে এটা বলা হয়, ডুপ্লে যদি সে সময় থাকতো, ডুপ্লে হয়তো ওই বন্দিবাসের যুদ্ধটা জিতে যেত। কিন্তু সেই সময় প্রথম মানে ফার্স্ট কর্নাটিক ওয়ার, তারপরে সেকেন্ড কর্নাটিক ওয়ারকে ইংরেজরা একটুকুনি ব্যাকফুটও থাকলেও থার্ড কর্নাটিক ওয়ার্ডে কিন্তু ওরা ব্যাকফুটে ছিল না। কেন? ডুপ্লেকে সেই সময় ফ্রান্সের যে গভর্নমেন্ট ছিল সে তাকে তুলে নেয় ওখান থেকে, এবং সেই সময় হ্যাঁ যাকে গভর্নর করে পাঠানো হয় কাউন্ট লিলিকে, হ্যাঁ, কাউন্ট লালিকে গভর্নর করে পাঠানো হয়। কিন্তু কাউন্ট লালি অতটাও দক্ষ ছিল না যে ইংরেজদের চতুর গভর্নর আয়ারকুটের বিরুদ্ধে লড়ার মতো। কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের ইংরেজরা নিয়ে বন্দিবাসের যুদ্ধ, যেটা 1760 সালে, এটা কিন্তু প্রশ্ন আসে, বন্দিবাসের যুদ্ধ কে জেতে? 1760 সালে জিতে যায়। এবং তারা বুঝতেই পারছে তাদের উত্তরটা কী হবে, উত্তরটা কাউন্ট লালি হবে। এবং সেই সময় ইংরেজদের মানে কমান্ডর ছিল কে? হ্যাঁ, আয়ারকুট ছিল। বুঝলাম আয়ারকুট খুবই চতুর এবং ছিল। এবং আস্তে আস্তে কিন্তু এই যে যুদ্ধটা হয়েছিল থার্ড কর্নাটিক ওয়ার, এই থার্ড কর্নাটিক ওয়ারের মাধ্যমে কিন্তু ইংরেজ আস্তে আস্তে আরও আধিপত্য বাঁচে, এবং ফ্রান্সদের আস্তে আস্তে আধিপত্য কমতে থাকে। তাহলে আমি এবার আমি একটুকুনি বলে দিই তোমাদের। দেখো ফার্স্ট কর্নাটিক ওয়ার যেটা শুরু হয়েছিল
বললাম 1746 সাল থেকে 1748 অবধি। ঠিক আছে, এইটা যে চুক্তির মাধ্যমে মানে শেষ হয়, সেটা কিন্তু আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে কিন্তু 1748 সালে স্টপ হয়। এবং এই যুদ্ধটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার উত্তরাধিকারী যুদ্ধ, মানে এইটা হয়েছিল ইউরোপে, মানে প্রথম যুদ্ধটা হয়েছিল ইউরোপের সূত্র ধরে ভারতে যুদ্ধ, মানে ভারতে ইংরেজ আর ইসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, ইংরেজ আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং ইংরেজরা কী করে, ইংরেজরা কিন্তু যে মাদ্রাজটা অধিকার করে নিয়েছিল, মাদ্রাজটা ফিরিয়ে দেয় কাকে, ফ্রান্সদের ফিরিয়ে দেয়। এই মাদ্রাজ কিন্তু ফ্রান্সরা আবার কি পর্তুগালের কাছ থেকে 1747 সালে নিয়ে নিয়েছিল। এই মাদ্রাজটা কিন্তু এই যুদ্ধের পরে এই আইলা সাপের যে সন্ধিটা হয়েছিল এর মাধ্যমে আবার ফিরিয়ে দিয়েছিল। এবং সেকেন্ড কর্নাটিক ওয়ার কখন হয়, সেকেন্ড কর্নাটিক কিন্তু তার 1 বছর পরেই হয়। এটা শুরু হয়েছিল এত সালে এবং 1749 সালে এবং 1754 সালে এর শেষ হয়। হ্যাঁ, 1754 সালে এই কর্নাটিক ওয়ারের শেষ হয়। এবং এইখানেই কিন্তু তোমার আস্তে আস্তে মানে ফ্রেঞ্চরা এই যুদ্ধের পরেই কিন্তু ডুপ্লেকে ফ্রান্সে প্রত্যাবর্তন করে নিয়ে যায়, মানে ফ্রান্সে নিয়ে যায় এবং কাউন্ট লালিকে নিয়ে আসে এবং এইখানেই প্রথম মানে ব্যাকফুটে চলে যায় ফ্রান্সরা যদি ব্যাকফুটে না যেত তো ফ্রান্সরা জিতে যেত। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট তোমাদের বলে দিই, হ্যাঁ, 1757 সালে কিন্তু ইংরেজরা আমরা যারা চন্দননগর সবাই জানে ফ্রান্সের অধীনে ছিল, চন্দননগর সবাই জগদ্ধাত্রী পুজো দেখতে চাও, এই 1757 সালে ইংরেজরা কিন্তু এইটা অধিকার করে নিয়েছিল, ফ্রান্সের কাছ থেকে ইংরেজরা চন্দননগর অধিকার করে নিয়েছিল। ঠিক আছে, এবং যুদ্ধের সূচনা হয়েছিল কিন্তু 1756 সালে প্রথম যুদ্ধের সূচনা হয়। হ্যাঁ, এটা সপ্তব্যাপী যুদ্ধ হয়, মানে 7 বছর ধরে যুদ্ধ চলে এত সাল অবধি। এবং লাস্ট এটা প্যারিসের সন্ধির মাধ্যমে কিন্তু এই যুদ্ধের অবসান ঘটে। ঠিক আছে, প্যারিসের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটেছিল। ঠিক আছে, তোমাদের আর এখানে ইম্পর্টেন্ট আর কিছু নেই, এত বলে দিলাম এখানে। তাহলে আবার প্রশ্নে ফিরে যাওয়া যাক। দেখো পরের প্রশ্ন, হুইচ কোম্পানি এস্টাবলিশ ইট ফ্যাক্টরি ইন 1633 ইন পাটনা বিহার। হ্যাঁ, একটু আগে একটা প্রশ্ন পড়লে যে পাটনা বিহারের 1633 সালে, এখানে 32 আছে, 33 সালে কে অধিকার করেছিল, তোমরা হয়তো ভাববে যে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে, না, ওটা তো 1633 ছিল, এখানে 1632 আছে। এইটা কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা অধিকার করেছিল। বলে দিই, দেখো একটু আগে বললাম ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু 1602 সালে আসে এবং ওদের 1605 সালে পেটাপল্লি এবং মাছলিপত্তনম এদের প্রথম ফ্যাক্টরি মাছলিপত্তনম, পেটাপল্লি, এবং তারপরে আসে পুলিকট, এবং এগুলো পরপর লিখে দিচ্ছি সুরাট, এখানে পেটাপল্লিটা দিইনি আমি, হ্যাঁ, এটা করমণ্ডলে, হ্যাঁ, এবং মাছলিপত্তমও তার সঙ্গে, মাছলিপত্তমও ইম্পর্টেন্ট। দেখো অপশানে যদি পেটাপল্লি থাকে পেটাপল্লি দেবে, আর যদি অপশানে যদি মাছলিপত্তনম থাকে অবশ্যই মাছলিপত্তনম দেবে। সুরাট আমি একটু আগে সবকটাই বলে দিয়েছি। আর বাংলায় বললাম চিনচুড়া এদের কিন্তু ছিল 1653 সালে, এটাও বলে দিয়েছি তোমাদের বাংলায়, দেখো এখানে সবকটাই বলে দিয়েছি। এরা কিন্তু বিহারে 1632 সালে এরা কিন্তু পাটনার একটা ফ্যাক্টরি বানায়, যেটা পরবর্তীকালে এখন পাটনা কলেজ নামে পরিচিত। এবং 1632 পরে যখন এরা আস্তে আস্তে ইংরেজদের কাছে হাতে থাকে, এবং ইংরেজরা 1633 সালে পাটনা কিন্তু বা বিহারে এটা কিন্তু ওদের পাটনা ছিল। দেখো একটা রাজ্যে বিহারে ইংরেজরাও ফ্যাক্টরি বানাতে পারে, ডাচরা ফ্যাক্টরি বানাতে পারে, সেটা কোনো ফ্যাক্টরি নয়। পাটনা এরা বানিয়েছিল এবং 1633 সালে ইংরেজরা বানিয়েছিল। পরবর্তীকালে তো ইংরেজদের সব কিছু ছেড়ে চলে যায় এরা ইন্দোনেশিয়া, এখানে দেখো এটা লিখেছিও, হ্যাঁ, দ্য পার্মানেন্ট ট্রেডিং পোস্ট ওয়াজ ইন্দোনেশিয়া। এরা কিন্তু মানে কী বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে পুরোপুরি শিফট হয়ে গেছিলো ইন্দোনেশিয়ায় ট্রেড করার জন্য এবং মশলা ট্রেড করতো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বলে দিলাম। দেখো এটা বিপিএসসি 2020 সালেই এসছে, মানে বিহার পিএসসি 2020 সালেই এসছে। পরের প্রশ্ন দেখো, who granted permission to the east the first who granted the permission to establish the first British factory of Hooghly in Bengal। হ্যাঁ, বাংলায় হ্যাঁ কে এই ফ্যাক্টরি বানার তাদের দিয়েছিল, মানে ইংরেজদের ফ্যাক্টরি বানার জন্য পারমিশন দিয়েছিল। দেখো এই প্রশ্নটা সহজে বলা যায়। কেন সহজে বলা যায়, যে একটু আগে আমি তোমাদের বললাম যে ব্রিটিশরা
হুগলি অধিকার করেছিল কি 1651 সালে, বা ফ্যাক্টরি বানিয়েছিল 1651 সালে, একটুকে বললাম কিন্তু আমি সব কটাই বললাম যে উড়িষ্যা করেছিল 1633 সালে, এটা 1651 সালে। হ্যাঁ, চিনসুরা ডাচ করেছিল 1653 সালে। তাহলে 1651 সালে মুস মানে মুর্শিদ কুলি খাঁ ছিল না, ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ ছিল 1717 থেকে। আচ্ছা, আলীবর্দী খাঁ কি? আলীবর্দী খাঁ সবাই জানো যে আমাদের সিরাজউদ্দৌলার দাদু ছিল, সেও অনেক পড়ে। আর সুজাউদ্দিনও কিন্তু সেই সময় ছিল না। তাহলে একবারে সে ছিল শাহ সুজা। শাহ সুজাকে ঔরঙ্গজেবের, হ্যাঁ, শাহজাহানের ছেলে, ঔরঙ্গজেবের ভাই, কিন্তু সেই সময় ইংরেজদের পারমিশন দিয়েছিল যে তোমরা ওখানে ফ্যাক্টরি বানাতে পারো। তাহলে অপশান এ কিন্তু সঠিক। পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে দ্য ফার্স্ট ইংলিশ, হ্যাঁ, ট্রান্সলেশন অফ কালিদাস শকুন্তলা ওয়াজ পাবলিশড 1781। হু ট্রান্সলেটেড? এটা কে ট্রান্সলেট করেছিল? হ্যাঁ, এটা ট্রান্সলেট করেছিল কিন্তু উইলিয়াম জোন্স কিন্তু এটা ট্রান্সলেট করেছিল 1781 সালে। এটা পাবলিশড হয়েছিল, যেটা কি আমাদের কালিদাসের লেখা শকুন্তলা। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দ্য বুক, দেখো, জাই মোহাম্মদ শাই রিলেটেড টু দ্য নলেজ অফ অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, প্রডিউস ইন 1733, রিটেন বাই, এটা কে লিখেছে? দেখো অপশানগুলো কি কি? যশবন্ত সিং অফ যোধপুর, রাজা ভারমাল অফ আম্বার, নাকি জয় সিং অফ জয়পুর, ঠিক আছে, নাকি মহারানা অমর সিং অফ উদয়পুর? এখানে অপশন হবে জয় সিং কিন্তু এই অ্যাস্ট্রোলজি ব্যাপারে খুবই বিজ্ঞ মানুষ ছিল, সে কিন্তু এই বইটা লেখে। এবং এখানে দেখো আমি ডিটেলস লিখে দিয়েছি, দ্য বুক জয় মোহাম্মদ শাহি রিলেটেড টু দ্য নলেজ অফ অ্যাস্ট্রোলজি প্রডিউস 1733 সালে কিন্তু এটা লেখা হয়েছে বাই দ্য জয় সিং। জয়পুরের জয় সিংয়ের দ্বারা লেখা হয়। আর জয় ইজ দ্য জেনারিক নেম অ্যাপ্লাই টু দ্য ইসলামিক অ্যাস্ট্রোনমিক্যাল বুক দ্যাট ট্রিবুলেটেড দ্য পার্মানেন্ট ইউজ অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেটর, মানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেটারে এইটা ইউজ করা হয় সান, স্টার বা অন্যান্য প্ল্যানেটের পজিশন সম্বন্ধে। হ্যাঁ, কোন মানে কার কোথায় পজিশন দিয়ে এইভাবে ক্যালকুলেট করে সময়, বা আমরা যে অ্যাস্ট্রোলজি যে এখনকার জানো অ্যাস্ট্রোলজি যেভাবে সবাই করে যে সানের এখানে পজিশনে এইভাবে বের করা হয়েছিল কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি যাওয়া যাক। ওকে, আজকে এইটুকুনি থাকুক। ওকে, আজ এইটুকুনি থাকুক। তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।